বাইরে কলা গাছ দিয়ে কি যেন একটা বানাচ্ছি, গিয়ে দেখে আয়। আচ্ছা। রিমি, কোথায় যাচ্ছিস? তোমাকেই খুঁজতে বের হয়েছিলাম। তুমি কি বানাচ্ছ? কলা গাছের বাড়ি। এই বাড়ি বানানো শেষ হলে কদিন পর আমরা সবাই মিলে এই বাড়িতে থাকবো। কিন্তু আমাদের বাড়িতে একদম ঠিকঠাক আছি, ওই বাড়ি ছেড়ে আমরা এই কলা গাছের বাড়িতে কেন উঠবো বাবা? আরে তুই তো জানিস না, আমাদের এলাকায় বৃষ্টি কম হলেও অন্যান্য এলাকায় অনেক ভারী বৃষ্টিপাত হচ্ছে। আমি নিশ্চিত যে কিছুদিনের মাঝেই ভয়ানক বন্যা হবে। তখন এই কলা গাছের বাড়িটাই আমাদেরকে বাঁচাবে বন্যার পানি থেকে। কিভাবে? বন্যার পানিতে তুমি ভেলা বেঁচে থাকতে দেখেছো নিশ্চয়ই। এগুলো কলা গাছ দিয়ে বানানো হয় বলেই বেঁচে থাকে। ঠিক তেমন আমাদের কলা গাছের বাড়িও বন্যার পানিতে বেঁচে থাকবে। সত্যি? তাহলে তো খুব ভালো হবে, আমাদেরকে এবার বন্যার পানিতে আর কষ্ট করতে হবে না। এই যে ভাই, আপনার বলা জিনিসপত্রগুলো সব এনেছি। এনেছেন? এখানেই রেখে যান তাহলে। আবার এতগুলো ডাল তরকারি এনেছো তুমি? আমরা এই কয়জন মানুষ, এত ডাল তরকারি দিয়ে কি করব? আরে লাগবে লাগবে, বন্যা কতদিন থাকে কে জানে, তাই আগেভাগেই সবকিছু জোগাড় করে রাখা ভালো। সেই কবে থেকে তো বন্যার কথা বলছো তুমি, কিন্তু বন্যা আসার এখনো কোনো নামগন্ধ নেই। শুধু শুধু বাড়তি চিন্তা তোমার। বাড়তি চিন্তা নাকি? কয়দিন পরে বুঝবে তুমি। ঠিক সময়টা আগে আসতে দাও। দেখতে দেখতে আরো কয়দিন পার হয়ে গেল। ততদিনে রিমির বাবার কলা গাছের ঘর বানানোর কাজ আর সব চাল ডাল তরি তরকারিও সেই ঘরে রাখা শেষ হলো। এখন আমি একটু দুশ্চিন্তা মুক্ত হলাম। এবার বন্যা এলেও আমাদের কোনো ভয় নেই। ভাগ্যিস সময় মতো সব কাজ শেষ করতে পেরেছি। কিন্তু বন্যা যদি না আসে তখন তোমার সব কষ্ট বৃথা যাবে না? বৃথা কেন যাবে? বাড়িটা এখন না কাজে আসলো পরে ঠিকই কাজে আসবে। আর এসব খাবার দাবার আমরা এখানেই খেয়ে নিব, তাহলে আর নষ্ট হবে না। ঠিক বলেছো বাবা। এই দেখো, বন্যার কথা বলতে না বলতে বৃষ্টি শুরু হয়ে গেল। চল ঘরে যাই, নয়তো তোর মা আমাদেরকে ভেজা অবস্থায় দেখলে বকবে। একটানা কয়েকদিন ভারী বৃষ্টি হয়ে পুরো গ্রাম ডুবে গেল। রিমিরা তাদের কলা গাছের বাড়িতে গিয়ে উঠল। দেখেছো, বলেছিলাম না? এখন তো বুঝছো আমার কত বুদ্ধি। যেখানে সবাই পানিতে হাবুডুবু খাচ্ছে, সেখানে আমরা কত আরামে এই কলা গাছের ঘরে বসে আছি। খাবার দাবারেরও কোনো চিন্তা নেই। সবই বুঝলাম, কিন্তু এত চাল ডাল আর তরি তরকারি আমরা এই কয়জন মানুষ কিভাবে খেয়ে শেষ করব? তরি তরকারিগুলোও তো সব নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি না খেলে। তা ঠিক বটে। নষ্ট হলেই কি, পানিতে ফেলে দিব? এই বন্যায় এত মানুষ যেখানে খেতে পারছে না, সেখানে আমরা খাবার নষ্ট করব? এটা তুই কিভাবে বলতে পারলি? তাহলে আমরা কি করব? কেউ আমাকে একটু আশ্রয় দাও, এই বন্যায় আমার সব শেষ। আমার ভাঙা ঘরটাও পানিতে ভেসে গেছে। আমি এখন কোথায় থাকবো, কি করব, কিছুই জানি না। আমার মায়ের বয়সে এক বৃদ্ধা বিপদে পড়ে সবার কাছে সাহায্য চাইছে, তবু কেউ তাকে সাহায্য করছে না কেন? এখন সবাই বিপদের মধ্যে আছে। সবারই খাবার আর থাকার জায়গার অভাব, আর তাকে কেউ চিনে বলেও মনে হচ্ছে না। এই সময়ে অচেনা একজন মহিলাকে কে আশ্রয় দিবে? আমি দেব, আমাদের থাকার জায়গা আর সাথে যথেষ্ট পরিমাণে খাবারও আছে। বুড়িমা, আপনি এদিকে চলে আসুন। তুমি আমাকে বললে? হ্যাঁ, আপনাকেই। আচ্ছা, আমি এখনই আসছি। এ কি করছো? তাকে আমাদের বাড়িতে উঠাবে তুমি? আমি জানি তুমি কি নিয়ে ভয় পাচ্ছ, কিন্তু তাকে দেখে কেমন যেন আমার মায়ের কথা মনে পড়েছে। আমি নিশ্চিত সে মানুষ হিসেবে আমার মায়ের মতোই ভালো হবে। বাবা, আমি এসেছি। তোমরা কেউ একটু আমাকে টেনে তোমাদের বাড়িতে তুলো, আমি উঠতে পারছি না। এই যে আমার হাত, উঠুন। অনেক ধন্যবাদ মা তোমাকে। কতক্ষণ ধরে যে আমার এই ভাঙা বাড়ির টুকরোই ভেসেছিলাম, ভেবেছিলাম এবার হয়তো আর রক্ষে নেই। তোমরা তাও আমার মতোই বুড়ির ওপর দয়া করলে।
এসব বলে আমাকে ছোট করবেন না। রিমি, যা বুড়িমার জন্য খাবার নিয়ে আয়। কতক্ষণ যাবৎ সে না খেয়ে আছে কে জানি। আচ্ছা মা। বুড়িমা অনেক তাড়াহুড়ো করে সব ভাত খেয়ে শেষ করার পর পানি খেয়ে তৃপ্তি পেল। কতদিন পর পেট ভরে ভাত খেলাম। এই অভাবের সময়ে তোমাদেরকে আরো অভাবে ফেলে দিলাম। চিন্তা করবেন না, এমনিতেও আমাদের খাবার অনেক বাড়তি আছে। রিমির বাবা বন্যা আসার আগে খাবার দাবার পানি সহ যাবতীয় সবকিছুই কলার বাসায় জমা করে রেখেছিল। খুব ভালো কাজ হয়েছে এটা। আপনাকে তো এই গ্রামে আগে দেখেছি বলে মনে হয় না বুড়িমা। আপনার বাড়ি কোথায় ছিল? ওই বড় বটগাছটার পাশে যে একটা ভাঙা বাড়ি ছিল, ওটাই আমার বাড়ি। কিন্তু আমরা তো সবসময় বাড়িটা খালি পড়ে থাকতে দেখতাম। আমি ভোরে বের হয়ে যেতাম পাশের গ্রামে হোটেলে রান্না বান্না করার জন্য। কাজ শেষে আবার রাত করে বাড়ি ফিরতাম, তাই কেউ আমাকে চিনতও না, আর আমার বাড়িটা খালি বাড়ি ভাবতো। এখন তোমাদেরকে যন্ত্রণা দেওয়ার জন্য তোমাদের বাড়িতে এসে উঠেছি। বুড়িমা, বন্যার পানি নেমে না যাওয়ার আগ পর্যন্ত আপনি আমাদের বাড়িতেই থাকবেন। এখন আর আপনার কোনো চিন্তা নেই। তোমরা অনেক দয়ালু, কিন্তু এই বাড়িটা পানিতে ভেসে আছে কিভাবে? কি দিয়ে বানানো হয়েছে এই বাড়ি? দাদা কলা গাছ দিয়েই বাড়ি বানিয়েছি। তাই তো বলি, এই বাড়ি এমন ভেলার মতো ভাসছে কিভাবে? ওই বস্তা ভরা চাল তরি তরকারি কি তোমাদের? হ্যাঁ, বন্যার পানি কতদিন থাকবে কে জানে। ততদিন এই তরি তরকারি টিকবে নাকি কে জানে। তাই আপনি আসার আগে ওগুলো দিয়ে কি করা যায় তাই আলাপ করছিলাম আমরা। আমার একটা পরামর্শ শুনবে তোমরা? কি পরামর্শ? তোমরা এখানে একটা ভাতের হোটেল দাও। কিন্তু এই বন্যার ভেতরে আমাদের হোটেলে কে খেতে আসবে? আসবে আসবে, অনেকেই আছে এমন। অনেকেরই ঘরে চাল ডাল রান্না করার মতো খড়ি চুলো নেই, তারাই আসবে তোমাদের হোটেলে খেতে। কিন্তু এই বন্যায় তো মানুষের টাকা পয়সারও অনেক অভাব। ওরা আমাদের হোটেলে কিভাবে খাবে? টাকা পয়সা ছাড়াও তোমরা অন্য কোনো প্রয়োজনীয় জিনিসের বদলে তাদেরকে হোটেলের ভাত খেতে দিতে পারো, যেমন কাপড় চোপড়, ওষুধপত্র ইত্যাদি। যার কাছে বাড়তি যে জিনিস আছে সে ওটা দিয়ে তোমাদের হোটেলে ভাত খাবে। বুদ্ধি তো খারাপ না। তুমি কি বলো রিমির বাবা? আমার কাছেও ঠিকঠাকই মনে হচ্ছে, কিন্তু এত মানুষের রান্না কি তুমি একা করতে পারবে? ও নিয়ে তুমি চিন্তা করো না, রান্না বান্নার সব দায়িত্ব আমার। তোমরা শুধু একটু কেটে বেছে দিও, তাই হবে। তুমি রাজি? ঠিক আছে, তোমরা যখন বলছো। পরদিন থেকেই হোটেলের রান্নার সব কাজ শুরু হয়ে গেল। রান্না বান্না শেষ হয়ে গেলে সবাই বাড়ির বাইরে গেল তাদের নতুন হোটেল সম্পর্কে সবাইকে জানাতে। এই সময়ে খাবারের এত সুন্দর সুগন্ধ কোথা থেকে আসছে? ওই কলা গাছের বাড়িটা থেকে আসছে মনে হয়। চলো তো আমাদের ভেড়াটা নিয়ে ওদিকটা গিয়ে দেখি কি হচ্ছে। সবাইকে আমাদের নতুন ভাতের হোটেলে স্বাগতম। এই ভয়ানক বন্যা পরিস্থিতিতেও সুস্বাদু ও স্বাস্থ্যসম্মত খাবার খেতে চাইলে আপনারা আমাদের হোটেলে চলে আসতে পারেন। এই হোটেল খোলাই হয়েছে আপনাদের সবার কথা ভেবে, তাই নির্দ্বিধায় সবাই চলে আসুন। রিমির মা, তুমি এই পরিস্থিতিতেও মজা করছো? মানুষের কত টাকা পয়সা পানিতে ভেসে গেছে তার হিসাব আছে। ওরা তোমার হোটেলে কিভাবে খাবে? আমি মজা করছি না। এই হোটেলে শুধু টাকার বিনিময়ে না, অন্য যে কোনো প্রয়োজনীয় জিনিসের বদলেও মানুষকে খাওয়ানো হবে। তখন আমি এই মাছটা ধরেছিলাম, কিন্তু এই মাছ রান্না করার মতো তেল মশলা কিছুই নেই আমাদের। আমরা যদি আপনাদেরকে এই মাছটা দেই তাহলে কি এর বদলে আপনার হোটেলে খেতে পারবো? কেন পারবে না? তবে মাছের দুটো টুকরো আমাদেরকে খাবারের দাম হিসেবে দিতে হবে। আমরা রাজি, তুমি বুড়িমার হাতে মাছটা দিয়ে দাও। তোমরা ভেতরে এসে বসো, ততক্ষণে আমি মাছটা সুন্দর করে কেটে ভেজে নিয়ে আসি।
বুড়িমা ঠিকঠাক মতো নুন মশলা সব দিয়েছে তো তরকারিতে? আমরা তো তার রান্না একটুও খেয়ে দেখলাম না কেমন হয়েছে। মানুষজন না খেতে পারলে তো সব নষ্ট। নষ্ট কেন হবে? গন্ধেই বোঝা যায় রান্না অনেক ভালো হয়েছে। আমাদেরও পালা আসবে খাওয়ার। তুমি আগে তাড়াহুড়ো করো না। এই নাও তোমাদের মাছ ভাজা আর ভাত। এবার খেয়ে বলো কেমন হয়েছে। অনেক মজা। এখানে যে এত মজার খাবার খেতে পারবো ভাবতেই পারিনি। আমাকে আরেক থালি বাদ দেওয়া যাবে? কেন যাবে না? এই নাও। আমাদের খাওয়া শেষ। সুযোগ পেলে আমরা আবার খেতে আসবো তোমাদের হোটেলে। ঠিক আছে, এসো। আর সবাইকে আপনাদের হোটেলের কথা বলবো আমরা। আজ তাহলে আসি। ওরা দুজন চলে যাওয়ার পর আশপাশ থেকে বিভিন্ন মানুষ ভাতের হোটেলের সামনে ভিড় করতে থাকলো। কেউ নৌকা, এমনকি কেউ সাঁতরেও তাদের হোটেলে এলো ভাত খাওয়ার জন্য। আমার কাছে শুধু লবণটুকুই আছে। এটা দিয়ে কি একবেলা আলু ভর্তার ভাত খাওয়া যাবে? হ্যাঁ যাবে। কটা স্যালাইন আর জ্বরের বাড়তি ওষুধ ছিল আমার কাছে, এগুলো নিয়ে এসেছি। তুমিও গিয়ে বসো, একটু পর সবার জন্য খাবার আনবো আমি। আমার এই পুতুলটা কি নেবেন আপনারা? আমার টাকা হলে আমি এই পুতুলটা আবার ফেরত নিয়ে যাব। এখন এই পুতুলটা ছাড়া দেওয়ার মতো আর কিছু নেই আমার। দুদিন ধরে না খেয়ে আছি আমি। কিন্তু পুতুল, রিমির মা, তুমি কি বলো? আমি নিব এই পুতুল। এই পুতুলটা আমার অনেক পছন্দ হয়েছে। মা, তোমরা এই পুতুলের বদলে মেয়েটাকে কিছু খেতে দাও। হ্যাঁ, অবশ্যই দিব। তুমি কোনো চিন্তা করো না। তোমার এই পুতুলটা আমি যত্ন করে রেখে দিব। সবকিছু ঠিক হয়ে গেলে তুমি পরে তোমার পুতুল নিয়ে যেও। আচ্ছা। প্রথম দিনে এত মানুষ হবে ভাবতে পারিনি। যা রেঁধেছিলাম তা আরো কম পড়েছে। তুমি তো ভেবেছিলে এত খাবার শেষ করতে পারবে না, ফেলে দিতে হবে। এখন তো দেখছি উল্টো আরো কম পড়বে। কম পড়বে না আশা করি। যতদিন বন্যা আছে ততদিন পর্যন্ত আমরা মানুষের জন্যই হোটেল চালিয়ে যাব। এবার যা যা পেয়েছি সবাই মিলে সব গোছানো শুরু করে দাও। যতদিন পর্যন্ত বন্যার পানি থাকলো ততদিন পর্যন্ত ভাতের হোটেল জমজমাট চলতে লাগলো। বন্যার পানি কমে আস্তে ধীরে সব স্বাভাবিক হতে লাগলো। আমার যাওয়ার সময় হয়ে এসেছে। আমি তাহলে আসি। কোথায় যাচ্ছেন? আমরা ঠিক করেছি যে এখানে একটা ভাতের হোটেল দেব, যার রান্নার দায়িত্বে থাকবেন আপনি। আপনার কেউ নেই, তাই শেষ বয়সটা আমাদের সাথে কাটান। সত্যি, তোমাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ।